শুভেচ্ছা, সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সরকারি চাকরিতে কোটা তুলে দেওয়ার দাবিতে আজও ঢাকা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে সড়ক এবং রেলপথ অবরোধ করে তারা। সড়ক অবরোধের কারণে তৈরি হয় যানজট, দুর্ভোগে পড়ে মানুষ। এদিকে পেনশন ইস্যুতে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের কর্মবিরতিতে অষ্টম দিনের মতো অচল ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন নিয়ে সরব রাজনৈতিক অঙ্গন। এই আন্দোলনে বিএনপি মদত দিচ্ছে বলে আবার অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক জানিয়ে এতে ইন্ধনের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব। পোস্তগোলা ব্রিজ থেকে রাজধানীর রায়ের বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে 8 লেনের সড়ক। আগামী 2 বছরের মধ্যে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ পর্যন্ত অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এই সড়ক নির্মাণ শেষ হলে ঢাকার ভেতরে বাস, ট্রাক এবং পণ্যবাহী যানবাহনের চাপ কমবে বলছে কর্তৃপক্ষ। এবার বিস্তারিত সংবাদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আজও বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী এবং চাকরি প্রত্যাশীরা। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিলে যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ে। দেশের অন্যান্য স্থানীয় সড়ক এবং রেলপথ অবরোধ করা হয়। আরও জানাচ্ছেন দাউদ হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এগিয়ে আসে ছাত্রছাত্রীদের ঢল। এতদিন 4 দফা দাবিতে আন্দোলন করে আসলেও আজ থেকে 1 দফা দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে ছাত্রছাত্রীরা অবস্থান নেন শাহবাগ মোড়ে। পুলিশ ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে তা ভেঙেই এগিয়ে যায় আন্দোলনকারীরা। শাহবাগ ছাড়িয়ে ইন্টারকন্টিনেন্টাল বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার পর্যন্ত বিস্তৃত হয় শিক্ষার্থীদের বিক্ষোভ। স্লোগান আর মিছিলে 2018-এর কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল দাবি জানান তারা। শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজকেও আন্দোলনে একাত্ম হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। আজকের আন্দোলনটা কিন্তু শুধু আমাদের ছাত্রদের আন্দোলন না, যে ধরেন কৃষিজীবী আছে, শ্রমজীবী আছে, সকল পেশা মানুষের, কারণ তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে। কোটার মাধ্যমে বৈষম্যটা তৈরি করতেছে। একটা শ্রেণী সর্বোচ্চ সুবিধা নিচ্ছে, সামান্য একটা অল্প কিছু মানুষের একটা শ্রেণী, আর এদিকে যারা একটা মেধাবী বড় একটা অংশ কোনো সুবিধা পাচ্ছে না, বঞ্চিত হচ্ছে। আন্দোলনকারীরা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। প্রতিবন্ধী আর উপজাতিদের জন্য আর কোনো অনগ্রসর কেউ নাই এখানে, ওরা ছাড়া, ওদের ছাড়া আর কোনো কোটা আমরা মানবো না। কোটা সিস্টেমটা আছে সেটা হচ্ছে সংস্কার করে আমাদের যে মেধাবীদের হচ্ছে যে এগিয়ে যাওয়ার জন্য জায়গা করে দেওয়া হবে। আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি, এটার মাধ্যমেই আমরা আমাদের দাবি আদায় করে নিতে চাই। এদিকে আন্দোলনের প্রভাবে ঘন্টার পর ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিকে দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভদ্রা সংলগ্ন ফ্লাইওভারের নিচের রেলপথে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ঢাকা জামালপুর রেলপথ অবরোধ করলে চরম বিপাকে পড়ে যাত্রীরা। রাজপথে আন্দোলন করে, আন্দোলন তো আরো তীব্র হইবে আর মানুষ আমাকে ভোগান্তি হইবে। এমনি দেশে নানান রকমের ভোগান্তি আছে আমাদের। কারণ আমার ওখানে পৌঁছতে হবে সন্ধ্যা 6টার ভিতরে ঢাকায়, তাহলে আমার তো এটাই তো দুর্ভোগ। রোগী ছিল, তারা আসছে, কিছু রোগী আসছে, সবাই তো রকমের ডাক্তার দেখে আসে না, চিন্তা করছে এখানে এসে ডাক্তার দেখাবে, তাদের একটু কষ্ট হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল কুয়াকাটা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে যশোর চৌগাছা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া দেশের অন্যান্য স্থানেও একই দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। প্রত্যয় নামের পেনশন স্কিমে অন্তর্ভুক্তি বাতিল সহ 3 দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের আন্দোলন চললেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। সারা দেশের 39টি বিশ্ববিদ্যালয়ে একযোগে এই আন্দোলন চলছে। এতে অচল হয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অষ্টম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি চলছে শিক্ষকদের। ক্লাস, পরীক্ষা সব
বন্ধ রেখে সবাই জড়ো হয়েছেন কলাভবনের সামনে। এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। কর্মসূচিতে অংশ নিয়ে তারা জানান, প্রত্যয় স্কিমের নামে সরকার যে বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু করেছে সেটি কোনোভাবেই মেনে নেয়ার সুযোগ নেই। আপনারা যেমন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, আমাদের নার্ভস অনেক শক্ত। এই আন্দোলন থেকে আমরা দূরে সরব না। আমাদের বাপ চাচারাও মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে, সুতরাং শিক্ষকদের নার্ভস অনেক শক্ত। ভীষণ রকমের প্রেরণা, শিক্ষকতার প্রেরণা নিয়ে আমরা শিক্ষকতায় এসেছি। আর সেইখানে এসে সেই কর্মকর্তাদের, সেই আমলাতন্ত্রের সঙ্গে যখন আমরা নানা রকমের তুলনামূলক এবং বৈষম্যের সম্মুখীন হচ্ছি, তা শিক্ষক হিসাবে আমার জন্য এবং সকল শিক্ষক সমাজের জন্য অত্যন্ত বেদনাকর। যদি সাহস থাকে মন্ত্রণালয়ের মন্ত্রী কর্মকর্তারা আসুন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বসুন, যে দাবিটা অযৌক্তিক অবশ্যই আমরা মেনে নেব। আমরা অযৌক্তিক দাবি করছি না। এই স্কিম বাস্তবায়ন হলে দেশের শিক্ষা ব্যবস্থায় মেধাবীরা আর আসবেন না। কাজেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মেধাবীদের টানতে শিক্ষকদেরই ভূমিকা রাখতে হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনি থাকুন চায়নায় কিংবা বেজিং কিংবা যে কোনো জায়গায়, এই অশ্রুধারা, এই রক্তক্ষরণ, বারবার আজকে তরুণ সহকর্মীরা বলছে রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ তো শুধুমাত্র আপনি অনুধাবন করতে পারেন, যেমন করেছিলেন বঙ্গবন্ধু। একটা কর্মসূচি যখন করবেন সর্বজনীন সব শিক্ষকদের জন্য, আমাদের স্টেক হোল্ডার হিসাবে তো আমাদেরকেও তো রাখবেন। হঠাৎ করে দেখলাম যে 13ই মার্চ ওনারা প্রত্যয় স্কিম নামে একটা স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, স্বায়ত্তশাসিত স্বশাসিত সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ওনারা দিয়েছেন। শিক্ষকদের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি পালিত হয়। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোটা প্রথা বাতিলের আন্দোলনে বিএনপি মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোটা বিরোধী আন্দোলন ষড়যন্ত্রের অংশ কিনা সেটি সময়ই বলে দেবে। বিএনপি প্রকাশ্যেই এবং তাদের সমমনস্করা প্রকাশ্যেই তারা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে এবং কোনো প্রকার উত্তেজনা এবং রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত। কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। দেশের যে মূল সমস্যাটা, সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এই দাবি সরকারকে আমরা বলেছি আমরা সমর্থন করি। এটা অত্যন্ত যৌক্তিক দাবি, এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ, সেটা একদমই হচ্ছে না। Summit on Trade, Business and Investment Opportunities between Bangladesh and China শীর্ষক সম্মেলনে যোগ দিতে বেজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 11টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বেজিং এর উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য সহ সরকারের শীর্ষ কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তার বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে। রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, ব্যাংকিং, ইকোনমিক ডেভেলপমেন্ট, দুর্যোগ ব্যবস্থাপনা, নবম বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ, মেডিকেল কেয়ার অ্যান্ড পাবলিক হেলথ সহ 20-22টি সমঝোতা স্মারক সই করার কথা রয়েছে।
রাজধানীর পোস্তগোলা থেকে রায়ের বাজার পর্যন্ত সড়কে ভোগান্তির শেষ নেই। সরু রাস্তায় যানবাহন চলাচল করতে কষ্ট হয়, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় যানজটে। এই যানজট রোধে নেওয়া হয়েছে প্রশস্তকরণ প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে এই চিত্র। বিপ্লব আহসানের রিপোর্ট। পোস্তগোলা থেকে সদরঘাট হয়ে বাবুবাজারে যাওয়ার সড়ক এটি। একটি গাড়ি গেলে আরেকটি আসতে পারে না। চলার পথে রিকশার ঝাঁকুনিতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। নানা আকারের গর্ত থাকায় দুর্ঘটনাও ঘটে নিয়মিত। কেউ গাড়ি শুদ্ধ টলি পড়ে জায়গা এই জায়গা 2 দিন পড়ে গেছে, ভেঙে পড়ে গেছে গাড়ি সহকারে। এই কাজ আরম্ভ করার পর থেকে জামের অভাব নাই, মানুষের কষ্টের সীমা না যায়। 2টা রিক্সা পাশাপাশি পার হইতে পারে না, গাড়ি পার হইতে পারে না, স্কুলের শিক্ষার্থীরা যায়, ধুলাবালিতে জড়াই যায়। 24 ঘন্টা জাম থাকে, মানে রাত 2টার পরে জাম থাকে না, যে সময় মানুষ থাকে না ওই সময় জাম থাকে না। পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত কোনো রকমে যাওয়া গেলেও এরপর শ্যামপুর কিংবা বাবুবাজার হয়ে কামরাঙ্গী চর বা রায়ের বাজার যেতে ভয়াবহ জ্যামে আটকে ঘোরে না আর গাড়ির চাকা। অপচয় হয় ঘন্টার পর ঘন্টা কাজের সময়। এখানে শিক্ষণে জাম থাকে, তারপর আপনার সোয়ারিঘাট থেকে নিয়ে একবার বাবুবাজার পর্যন্ত পুয়াটাই জাম। এদিকটা তো যাতায়াতের তরে জিনিস যায় না, যেতে হয় নদীর কিনারে দেখেন তো জাম থাকে, যাইতেই পারে না কোনো দিকে। একটা খ্যাপ লয়ে গেলে অন্তত সোয়ারির গেলে নিম্নে 4 থেকে 5 ঘন্টা লাগে। খুঁজে গেছে, খুঁজে ইট হালায় হয়ে গেছে, গাড়ির চাকা বয়ে যায়। গেল 25শে মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট 4টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মধ্যে একটি পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার স্লুইস গেট পর্যন্ত প্রশস্ত সড়ক নির্মাণ। মোট 12 কিলোমিটার এই রাস্তায় রায়ের বাজার স্লুইস গেট থেকে কামরাঙ্গী চর লোহার ব্রিজ পর্যন্ত 5 কিলোমিটার অংশ তৈরি হবে প্রথমে। 8 লেনের এই সড়কের নাম হবে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সরণি। প্রায় 1.5 কোটি টাকার এই প্রকল্পে রাস্তার 2 পাশে ড্রেন এবং ফুটপাত থাকবে। যানবাহন পারাপারের জন্য 3টি উড়াল সেতু, 3টি ফুটওভার ব্রিজ, যান চলাচলে বিরতি দেওয়ার 6টি স্থান, 6টি যাত্রী ছাউনি ও 3টি মসজিদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা শহরের ভেতরে কমবে বাস, ট্রাক ও পণ্যবাহী যানবাহনের চাপ। ঢাকা শহরে মধ্যে যে ভিতরের যে যানজট, এটিকে কিভাবে নিরসন করা যায়, বিশেষভাবে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 16টি জেলা এবং দক্ষিণবঙ্গের 21টি জেলা, যারা এই বিশেষভাবে সায়দাবাদ কিংবা সেখানে করে আসে, আবার অনেকে সেখানে উত্তরবঙ্গে যায় কিংবা উত্তরবঙ্গ থেকে এইভাবে চট্টগ্রাম যাচ্ছে কিংবা দক্ষিণবঙ্গে যাচ্ছে, তাদেরকে আর ঢাকা শহরে আর ঢুকতে হবে না। মূল বিষয়টি হচ্ছে এটি। 5 কিলোমিটার রাস্তা তৈরির এই প্রকল্প শেষ হবার কথা 2026 সালের মাঝামাঝি। কামরাঙ্গীর চর থেকে পোস্তগোলা পর্যন্ত বাকি 7 কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের প্রকল্পের বিষয়ে কথা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিপ্লব আহসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আলু, পেঁয়াজ এবং চিনির পর্যাপ্ত মজুদ না থাকায় এই পণ্যগুলো টিসিবির সুবিধাভোগীদের দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য এসব আমদানির কথা ভাবছে সরকার। সকালে রাজধানীতে টিসিবির কার্ডধারীদের মাঝে চলতি মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানানো হয়। দেশে সার্বিক মূল্যস্ফীতি এখন 9.72%, আর গেল 3 মাস ধরে খাদ্যে তা 10%-এর বেশি। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে জুন মাসে খাদ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 10.42%। মূল্যস্ফীতির এমন চাপ থেকে কিছুটা স্বস্তির আশায় টিসিবির লাইনে সাধারণ মানুষ। 50 টাকা 30 টাকা দামে কমে পাওয়া যায় তেলটা বা চাল, যাই হোক, কিন্তু দেখা যায় একটু বেশি দিলে ভালো হইতো পরিবারের জন্য। পেঁয়াজ দিলে, আলু দিলে এগুলো আর একটু ভালো হয় না। আমরা মনে করেন ওইগুলো তো দাম বেশি বাহিরে। চাল, ডাল, তেল এই 3টে দেয়, মাঝে মাঝে চিনি দেয়, আর পেঁয়াজ, আলু এগুলো দিলে আরো ভালো হইতো। রাজধানীর করাইলে টিএনটি কলোনিতে উদ্বোধন করা হয় এ মাসের পণ্য বিক্রির কার্যক্রম, যেখানে কার্ডধারী একজন উপকারভোগী 2 লিটার সয়াবিন তেল, 5 কেজি চাল আর 2 কেজি মুসুর ডাল কিনতে পাচ্ছেন 470 টাকায়। সুবিধাভোগীদের অভিযোগ, আগে পেঁয়াজ আর চিনির মতো পণ্যগুলো দেয়া হলেও কয়েক মাস ধরেই তা পাচ্ছেন না। আগে তো পেঁয়াজ দিত, সাথে চিনি দিত, ওটা দিলে ভালো হইতো আর কি। পেঁয়াজটা তো অনেকদিন ধরে দিচ্ছে না। আমরা চাউল, ডাউল, তেল প্রতি মাসে পাই আসতেছি, এবং বাকি 3টা যে পণ্য, যে চিনি, পেঁয়াজ এবং আলু, এই 3টা পণ্য দিলে আমাদের আরো উপকার হবে। অসুবিধা তো অনেকটাই হচ্ছে, আগে যেমন একটু বেশি পেতাম, এখন একটু কম পাচ্ছি, এটাই অসুবিধা। আগে তো ডাল দিত,
চিনি দিত। এই আয়োজনের উদ্বোধন করে বাণিজ্য সচিব জানান, পর্যাপ্ত মজুদ না থাকায় পেঁয়াজ চিনি দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য এসব আমদানি করার কথা ভাবছে সরকার। কিছু পেঁয়াজ এবং আলু আমরা বাইরে থেকে আনতে পারি কিনা সেটি আমরা বিবেচনা করে দেখছি, পর্যালোচনা করে দেখছি। যেহেতু কৃষি মন্ত্রণালয়ের সাথে এখানে আমাদের একটি সমন্বয়ের প্রয়োজন আছে। দেশের টোটাল উৎপাদন এবং সত্যিকার অর্থে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কিভাবে মোকাবেলা করব, তো সেটা আমরা খুব শিগগির বলতে গেলে আমরা এটা বসবো। পর্যায়ক্রমে এসব পণ্য টিসিবির স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি সম্প্রসারিত করা হচ্ছে বলে জানানো হয় অনুষ্ঠানে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলে ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর সিলেট এবং সুনামগঞ্জের কিছু এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। টাঙ্গাইলের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝিনাই, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি সামান্য কমলেও অন্য সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে ফসলের জমি সহ বিভিন্ন স্থাপনা। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 60 সেন্টিমিটার এবং কাজিরপুরের মেঘাই পয়েন্টে 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে পদ্মার পানি আজও 6 সেন্টিমিটার বেড়েছে। তলিয়ে গেছে বন্যা নিয়ন্ত্রণ বেড়েই বাঁধের নিচু এলাকা। সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 2 দফা বন্যায় ভেঙে গেছে আঞ্চলিক সড়ক। আইসিসি থেকে পাওয়া কোটি ডলার আছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগারে। এই অর্থ দিয়েই দিনের ব্যয় মেটানোর পাশাপাশি ডলার ভাঙিয়ে কাউন্সিলরদের জন্য আইপ্যাড কিনছে বোর্ড। শাকির রুবেনের রিপোর্ট। 3,52,10,822.91 মার্কিন ডলার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি থেকে এবছরের 20 মে পর্যন্ত এই অর্থ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যা বোর্ডের কোষাগারের বর্তমান ব্যালেন্স। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর বিসিবি একমাত্র ক্রীড়া সংস্থা যারা তাদের আয় ব্যয় নির্বাহ করার জন্য সরকারের উপর নির্ভর করে না। বোর্ডের পুরো কার্যক্রম চলে নিজেদের আয়ে, আর এই আয়ের প্রধান উৎস আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট। 20 মে পর্যন্ত আইসিসি থেকে বিসিবি যে অর্থ পেয়েছে তার পরিমাণ প্রায় 415,48,77,103 টাকা। পুরো টাকাটা বিসিবি ব্যাংকে রেখেছে ডলার হিসেবেই। সেখান থেকে ডলার বিক্রি করে বিসিবি তাদের নিজস্ব ব্যয় মেটায়। আইসিসি থেকে পাওয়া যে ডলার ব্যাংকে ছিল, 27 মে পর্যন্ত বিসিবি সর্বোচ্চ রেট পেয়ে 10 লাখ ডলার বিক্রি করে ন্যাশনাল ব্যাংক এবং সমান পরিমাণ ডলার বিক্রি করে এনআরবি ব্যাংক লিমিটেডের কাছে। অর্থাৎ বিসিবি পায় প্রায় 23,60,00,000 টাকা। সমান পরিমাণ অর্থ বিসিবি রাখে তাদের নিয়মিত কার্যক্রম চলা প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও। এ তো গেল মে মাসের কথা। এরপর জুনে টি-20 বিশ্বকাপেও অংশ নেয় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ বিসিবি আয় করে $3,82,500, অর্থাৎ প্রায় 4,51,35,000 টাকা। আর প্রতি ম্যাচ জয় বাবদ বিসিবি পায় মোট $93,462, অর্থাৎ $1,10,28,516 টাকা। অর্থাৎ এবছরের টি-20 বিশ্বকাপ খেলে বিসিবির মোট আয় $4,75,962 টাকার অঙ্কে, যা $5,61,63,516। নিজেদের প্রাত্যহিক কাজের পাশাপাশি এই ডলার বিক্রি করা টাকা দিয়ে বার্ষিক সাধারণ সভার ব্যয়ও মিটায় বিসিবি। এবছরের মার্চে হওয়া বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিসিবির মোট ব্যয় ছিল $3,76,62,500 টাকা, আর সেখানে প্রতি কাউন্সিলরকে একটি করে অ্যাপল কোম্পানির আইপ্যাড দেয় বিসিবি। সেজন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সহযোগিতায় দুবাই থেকে সরাসরি 185টি আইপ্যাড কিনে বিসিবি। শাকির রুবেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। সন্ধ্যার সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজও ঢাকা সহ বিভিন্ন স্থানের সড়ক, রেলপথ অবরোধ, চলাচলে দুর্ভোগ, অচল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কোটার আন্দোলনে মদত দিচ্ছে বিএনপি বললেন ওবায়দুল কাদের। দাবি যৌক্তিক মত ফখরুলের। ইন্ধনের অভিযোগ অস্বীকার। পোস্তগোলা ব্রিজ থেকে রায়ের বাজার পর্যন্ত নির্মাণ হচ্ছে 8 লেনের সড়ক। কমবে ঢাকার ভেতরে যানবাহনের চাপ, হ্রাস পাবে যানজট। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।